ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সনাতন দৃষ্টিভঙ্গি বা সাবেকি দৃষ্টিভঙ্গি বা ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধযুক্ত দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি, কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি, ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি, একাধিক যে দৃষ্টিভঙ্গিগুলি আছে এই দৃষ্টিভঙ্গিগুলি থেকে সম্পূর্ণভাবে একটি আলাদা দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি মানে হলো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র এবং তার সরকার, সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সরকারের আমলা, অরাজনৈতিক প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, যুক্তিবাদ, মূল্যবোধ, এই সমস্ত আলোচনা, রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন পার্ট তারা নিজস্ব ভাবে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। আবার বিভিন্ন পার্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। বিভিন্ন বক্তব্য বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমার একাধিক ভিডিওতে আছে, তোমরা দেখছো। কিন্তু সব বক্তব্য থেকে একটা সম্পূর্ণ অ্যাঙ্গেল, একটা নতুন একটা দৃষ্টিভঙ্গি, বস্তুত বিপরীত একটা দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সের দৃষ্টিভঙ্গি। কার্ল মার্ক্স জার্মান দার্শনিক, তার রাজনৈতিক চিন্তা, রাষ্ট্র সম্পর্কিত ভাবনা, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমাজের অর্থনৈতিক ভিত, অর্থনীতির সঙ্গে যুক্ত উৎপাদন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থার সঙ্গে উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ে যে বক্তব্য তুলে ধরেছেন সেটাই এক কথাই হলো মার্ক্সবাদ। এই মার্ক্সের যে বক্তব্য তার নাম অনুযায়ী মার্ক্সবাদ, এই মার্ক্সবাদী একটা দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পলিটিক্স আলোচনার ক্ষেত্রে মার্ক্সবাদী যে অ্যাপ্রোচ, মার্ক্সবাদী যে দৃষ্টিভঙ্গি, সেটা সত্যি একটা আলাদা, সত্যি এটা একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি। বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য যেভাবে তারা তুলে ধরেছেন রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, আইন ব্যবস্থা, শাসন বিভাগ, বিচার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন অংশ, রাজনৈতিক ব্যবস্থাতে উচিত অনুচিত, রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন উপাদান ইত্যাদি বিষয়ে যেসব বক্তব্য রেখেছেন, মার্ক্স তার বিপরীত অ্যাঙ্গেল থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়গুলিকে তুলে ধরেছেন। রাজনীতি, রাষ্ট্র, সরকার, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন। মার্ক্স সমাজকে বিশ্লেষণ করেছেন বুর্জোয়া তাত্ত্বিকদের থেকে আলাদাভাবে। বুর্জোয়া তাত্ত্বিকরা বলেছেন যে সমাজের বিভিন্ন উপাদান আছে, তার মধ্যে পলিটিক্স একটি উপাদান। পলিটিক্স ছাড়া আরো অনেক উপাদান আছে, অর্থনৈতিক উপাদান আছে, শিক্ষা সংক্রান্ত উপাদান আছে, সংস্কৃতি সংক্রান্ত উপাদান আছে, বিভিন্ন উপাদানগুলি আছে। এবং বুর্জোয়া তাত্ত্বিকরা তারা বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক আছে এটাও তারা স্বীকার করেছে। কিন্তু
বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা, এইগুলো অর্থনীতির উপর নির্ভর করে। অর্থনীতিকে ভিত্তি করে এগুলি পরিচালিত হয়। এটাকে অমার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী বা বুর্জোয়া তাত্ত্বিক, বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানী, যাদেরকে উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী বলা হয়, যাদেরকে নৈরাজ্যবাদী রাষ্ট্রবিজ্ঞানী বলা হয়, যাদেরকে ভাববাদী রাষ্ট্রবিজ্ঞানী বলা হয়, যাদেরকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রবিজ্ঞানী বলা হয়, তারা কিন্তু অর্থনীতিকে বিশেষভাবে হাইলাইট করেননি পলিটিক্স ব্যাখ্যার ক্ষেত্রে। কিন্তু মার্ক্সবাদীরা অর্থনীতিকে গুরুত্ব দিয়েছেন। মার্ক্সবাদীরা দ্বান্দ্বিক পদ্ধতিতে সমাজকে বিশ্লেষণ করেছেন। মার্ক্সবাদীদের মতে সমাজ পরিবর্তিত হয় দ্বান্দ্বিক পদ্ধতিতে। অমার্ক্সবাদী হেগেল, তিনি দ্বান্দ্বিক পদ্ধতিতে সমাজ পরিবর্তনের কথা বলেছেন। সমাজের মধ্যে যে একটা শক্তি, শাসক শ্রেণী, তারা বিদ্যমান সমাজকে ধরে রাখতে চায়, কিন্তু বিদ্যমান সমাজের পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনের জন্য আলাদা একটা চিন্তা ভাবনা আছে, আলাদা ভাবধারা রয়েছে। পরিবর্তন না করে বিদ্যমান ব্যবস্থার পক্ষে একটা ভাবধারা, আইডিয়া, অন্যদিকে পরিবর্তনকামী একটা ভাবধারা, আইডিয়া আছে। এই দুয়ের ঘাত প্রতিঘাতের ফলে সমাজের পরিবর্তন ঘটে। এটা কিন্তু হেগেল বলেছেন। হেগেল আদর্শবাদী দার্শনিক। হেগেল রাষ্ট্র ও ব্যক্তি, এই দুয়ের মধ্যে তুলনা করে রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিকে রাষ্ট্রের বেদি বলে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে তারই শিষ্য হিসাবে মার্ক্স হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিকে গ্রহণ করেছেন, কিন্তু সমাজের পক্ষে ভাবধারা নয়। সমাজের পক্ষে যে ভাবধারা, সিনথেসিস, এই সিনথেসিসকে মার্ক্স গ্রহণ করেছেন। অন্যদিকে সমাজের পরিবর্তন চাইছে যে ভাবধারা, অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিসকে কার্ল মার্ক্স গ্রহণ করেছেন। হেগেল যেমন বলেছেন, এই থিসিস আর অ্যান্টিথিসিস, সমাজের বিদ্যমান সমাজকে ধরে রাখতে চায় এমন ভাবধারা, এমন আইডিয়া, এমন চিন্তা, এমন মনন। অপরদিকে সমাজের পরিবর্তন চাইছে এমন মনন, এমন ভাবধারা, চিন্তা। এই দুয়ের ঘাত প্রতিঘাতে বলে সমাজ সিনথিসিস, অর্থাৎ সমাজের পরিবর্তন ঘটে। এই পরিবর্তিত রূপ হেগেল বলেছেন সিনথিসিস। এই সিনথিসিসকে মার্ক্স গ্রহণ করছে। তাহলে হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতির থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস, বাদ, প্রতিবাদ এবং সমন্বয়, এই তিনটিকে হেগেলের কাছ থেকে মার্ক্স গ্রহণ করেছেন। কিন্তু মার্ক্স কিন্তু গ্রহণ করেছেন ভাববাদী বিষয়টিকে গ্রহণ করেননি। হেগেলের ভাববাদকে ত্যাগ করেছেন। মার্ক্স ফয়েরবাখের বস্তুবাদকে গ্রহণ করেছেন। মার্ক্স বলেছেন এই জগৎ বস্তুময়, এই প্রকৃতি বস্তুময়। এই জগতে পরিবর্তন চাই না এমন একটা শক্তি আছে। প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতে শাসক শ্রেণী, শোষক শ্রেণী, তারা সমাজের মৌলিক পরিবর্তন চায় না। তারা পরিবর্তন চায়, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন চাই, আর কায়েমি স্বার্থকে বজায় রাখতে চাই। এটা হলো থিসিস। সরকার অনাচার অবিচার করে, সরকারের ভুল ত্রুটি আছে, কিন্তু সরকার স্বীকার করে না। আর সরকারের ভুল ত্রুটি, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভালো ভালো বিষয়
প্রগতিকে তুলে ধরে সমাজের অপর এক শক্তি, সেই শক্তি হচ্ছে অ্যান্টিথিসিস। বস্তুর মধ্যে এই থিসিস আছে, যেমন বস্তুর মধ্যে যেমন অ্যান্টিথিসিস আছে, বস্তুর যে রূপান্তর ঘটে, পরিবর্তন ঘটে, তা বস্তুর মধ্যেকারী দুই শক্তি, একদিকে থিসিস আর একদিকে অ্যান্টিথিসিস, এই দুই শক্তির ঘাত প্রতিঘাতের ফলে বস্তুর রূপান্তর ঘটে। বস্তুর রূপান্তর যে ঘটে, এখানে বাইরের কোনো শক্তি কাজ করে না, বাইরে থেকে এই পরিবর্তন হয় না, বস্তুর মধ্যেকার পরস্পর দুই শক্তির ঘাত প্রতিঘাতে পরিবর্তনে পরিবর্তিত যে রূপ, বস্তুর পরিবর্তিত যে রূপ, একে বলে সিনথিসিস। সমাজ ব্যবস্থাতে বিদ্যমান শাসক শ্রেণী অনাচার অবিচার সবকিছু কায়েমি স্বার্থে ঢাকার চেষ্টা করে, স্বীকার করে না, স্বীকার করলেও সেটাকে সংশোধন করে না, বা সংশোধন করলেও এই ব্যবস্থার মৌলিক পরিবর্তন চাই না। এই হলো বাদ, থিসিস ইংরেজিতে বলে। আর অন্যদিকে সমাজের একটা শক্তি আছে যারা প্রতিবাদী, সমাজের ভুল ত্রুটি তুলে ধরতে চাই, সরকারের গঠনমূলক সমালোচনা করতে চাই, রাজনীতি ভুল ধরতে চাই, পলিটিক্যাল সিস্টেমের যে ত্রুটিগুলি আছে, আইন ব্যবস্থার যে ত্রুটিগুলি আছে, বিচার ব্যবস্থার যে ত্রুটিগুলি আছে, মানুষের অধিকার পদদলিত হচ্ছে, ধুলাই লুঠিত হচ্ছে মানুষের অধিকার, মানুষ অবহেলিত শোষিত হচ্ছে, এই সমস্ত বক্তব্যগুলো রাষ্ট্র কাঠামোর সরকারের কাছে তুলে ধরে, সরকার কর্ণপাত করে না। এই বক্তব্য যারা তুলে ধরেন তারা হলো অ্যান্টিথিসিস। এই দুই শক্তি বিদ্যমান সমাজের কায়েমি স্বার্থকে বজায় রাখতে চাই, অন্যায় অবিচারকে ভালোর মুখোশে আড়াল করতে চাই। এই হলো থিসিস, আর এর বিরুদ্ধে অ্যান্টিথিসিস। এই দুয়ের ঘাত প্রতিঘাতের ফলে সমাজের পরিবর্তন ঘটে। এখানে অ্যান্টিথিসিস জয়লাভ করবেই। বস্তুর মধ্যে যে অ্যান্টিথিসিস রয়েছে, সেই শক্তি যেমন জয়লাভ করে, বস্তুর রূপান্তর ঘটে, তেমনি তেমনি সমাজ ব্যবস্থাতে অ্যান্টিথিসিসের জয়লাভ হবে অনিবার্যভাবে। আর এই অ্যান্টিথিসিস জয়লাভ করে যে নতুন একটা সমাজ প্রতিষ্ঠিত করবে, সেই সমাজ হলো সিনথিসিস। কিন্তু সিনথিসিস চূড়ান্ত নয়। বস্তুর পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতের ফলে বস্তুর যে রূপান্তর হয়, নতুন রূপ, সেটা একদিন পুরাতন হয়ে যায়। তার মধ্যেও বস্তুর নতুন রূপের মধ্যেও আবার থিসিস তৈরি হয়, আগের সমাজ আগের মতোই থিসিস তৈরি হয়, আগের মতোই অ্যান্টিথিসিস তৈরি হয়, ফলে আবারও বস্তুর রূপান্তর ঘটে। এইভাবে বস্তুর মধ্যেকার পরস্পর বিরোধী দুই শক্তির ঘাত প্রতিঘাতের ফলে যেমন পরিবর্তন হতে থাকে, তেমনি সমাজ ব্যবস্থাতে থিসিস অ্যান্টিথিসিস উভয়ের ঘাত প্রতিঘাতের ফলে সমাজের রূপান্তর ঘটে। আর রূপান্তরিত সমাজ কিন্তু চূড়ান্ত নয়। রূপান্তরিত সমাজ পূর্বের সমাজ থেকে উন্নত, কিন্তু চূড়ান্ত নয়। রূপান্তরিত সমাজের মধ্যে আবারও অন্যায় অবিচার দেখা দেবে, কায়েমি স্বার্থ বজায় রাখবার চেষ্টা করে, আর রূপান্তরিত সমাজে আবারও অ্যান্টিথিসিস তৈরি হয়ে যায়, তারা পরিবর্তন দেয়। এইভাবে সমাজ রূপান্তরিত হয়েছে, সমাজ বিকশিত হয়েছে। সমাজ পরিবর্তনের মূলে রয়েছে সমাজেরই মধ্যেকার দুই পরস্পর বিরোধী শক্তি, একটা হলো থিসিস বাদ, আর একটা হলো অ্যান্টিথিসিস, আরটা হলো পরিবর্তনকামী শক্তি। দুইয়ের মধ্যে সমাজের পরিবর্তন ঘটে। এই যে দ্বান্দ্বিক বস্তুবাদ, মার্ক্সবাদের দ্বান্দ্বিক বস্তুবাদের পদ্ধতিতে রাজনীতিকে, সমাজের অন্যান্য উপাদানকে ব্যাখ্যা করা হয়েছে। মার্ক্সবাদীরা, মার্ক্স এবং তার অনুগামীরা, মার্ক্স এঙ্গেলস ঘনিষ্ঠ বন্ধু দুজনে, তাদের বক্তব্যকে যারা সমর্থন করেছেন তারা মার্ক্সবাদী। তারা বলতে চাইছেন যে দ্বান্দ্বিক পদ্ধতি রাজনীতিতে প্রয়োগ হয়, দ্বান্দ্বিক পদ্ধতি সমাজের বিভিন্ন উপাদানের উপর প্রয়োগ হয়। এখন
বুর্জোয়া তাত্ত্বিকরা সমাজের বিভিন্ন উপাদানকে স্বীকার করেছেন। রাজনীতি যেমন একটা উপাদান, অর্থনীতিকেও তারা স্বীকার করেছেন। কিন্তু এই উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, সেটাও বুর্জোয়া তাত্ত্বিকরা স্বীকার করেছেন। যেমন রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতির বিষয়, এই রাজনীতির বিষয়টা সমাজের সঙ্গে যুক্ত। সমাজের আরো অনেক দিক আছে, অর্থনৈতিক দিক আছে, ঐতিহাসিক দিক আছে, মনস্তাত্ত্বিক দিক আছে, মনোবিদ্যা, দার্শনিক দিক আছে। সব দিকের সঙ্গে রাজনীতি রিলেটেড। এদের এদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা আছে। কিন্তু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে এটা বলা হলো যে সমাজের যে অর্থনৈতিক উপাদান, এই উপাদানটা হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সব উপাদানই গুরুত্বপূর্ণ। আর সব উপাদানগুলো রাজনৈতিক উপাদান। সমাজনীতি, সমাজতত্ত্ব, সমাজবিদ্যা, সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাজবিদ্যা। অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে সামাজিক বিষয়, রাজনৈতিক বিষয়, দার্শনিক বিষয়, মনস্তাত্ত্বিক বিষয় সবগুলো নির্ভর করছে হচ্ছে অর্থনীতির উপর। এই যে অর্থনীতিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু অমার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিগুলিতে গুরুত্ব দেওয়া হয়নি। তাই মার্ক্স এবং মার্ক্সের অনুগামীরা সমাজের সব উপাদানের গুরুত্বকে স্বীকার করেছেন, কিন্তু অর্থনৈতিক উপাদানকে বেশি গুরুত্ব দিয়েছেন। রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা, সংস্কৃতি, শিক্ষা সব উপাদানকে আলাদা করার চেষ্টা করেননি মার্ক্সবাদীরা। কিন্তু বুর্জোয়া তাত্ত্বিকরা সব অন্যান্য উপাদানগুলিকে আলাদা করার চেষ্টা করেছেন। রাজনীতিকে অর্থনীতি থেকে আলাদা করার চেষ্টা করেছেন। উপাদানগুলিকে তারা স্বীকার করেছেন, কিন্তু এই আলাদা করার যে চেষ্টা বুর্জোয়া তাত্ত্বিকদের, এটা হচ্ছে কৃত্রিম একটা চেষ্টা। কিন্তু মার্ক্সবাদীরা এইভাবে বিশ্লেষণ না করে সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়, শিক্ষার বিষয়, সাংস্কৃতিক বিষয়, এইসব উপাদানগুলিকে কৃত্রিম ভাবে আলাদা করা যাবে না। একে অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ। আর অর্থনৈতিক উপাদান বাদে অন্যান্য যে উপাদানগুলি আছে সবগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে, অর্থনীতির সঙ্গে যুক্ত। মার্ক্সবাদীরা একথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে, রাজনীতি আলোচনার ক্ষেত্রে। কি বলেছেন? সমাজের ভিত্তি হলো বেসিস অর্থবিদ্যা, অর্থ সমাজের ভিত্তি হলো অর্থ বা অর্থনীতি। আর এই অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে রাজনীতি, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন উপাদান অর্থনীতির উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ভিত হলো সমাজের অর্থনীতি, বেসিস। আর এই বেসের উপরে আছে অন্যান্য যে উপাদান, রাজনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, দর্শন, এগুলির সমষ্টিকে বলা হয় উপরিতল। মার্ক্সবাদে এগুলির সমষ্টিকে বলা হচ্ছে উপরিতল বা উপরিকাঠামো বা ইমারত ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত। অর্থনীতি, ইকোনমি হচ্ছে মূল কাঠামো, অর্থাৎ এটা স্ট্রাকচার, ইংরেজিতে বলি স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে উপরিতল। ইংরেজিতে এই উপরিতলের ইংরেজি হচ্ছে সুপার স্ট্রাকচার। স্ট্রাকচারের উপরে ডিপেন্ডেন্ট সুপার স্ট্রাকচার। তাহলে রাজনীতি কার উপরে নির্ভর করছে?
অর্থনীতির উপরে। এই যে রাজনীতি নিয়ে বর্তমানে বিভিন্ন রাষ্ট্রে ক্ষমতার জন্য রাজনীতি, কেন ক্ষমতার জন্য? ক্ষমতা যেতে পারলে অর্থনৈতিক যে ক্ষমতাটা তাদের হাতে থাকবে, এমনি যারা ধনী তাদের হাতে এই পলিটিক্যাল পাওয়ার থাকে। মার্ক্সবাদ এটা বলছে, যাদের অর্থনীতিতে প্রাধান্য থাকবে, অর্থনৈতিক ক্ষেত্রে যাদের হাতে ক্ষমতা থাকবে, তারাই রাজনীতিতে ক্ষমতার অধিকারী হবে। আর রাজনীতির ক্ষমতার অধিকারী হয়ে তারাই কিন্তু সেই ক্ষমতাকে টিকে রাখবে অর্থনৈতিক পাওয়ারটা নিজের হাতে রাখার জন্য। মার্ক্স এই কথা বলেছেন যে স্ট্রাকচারে সঙ্গে যুক্ত, অর্থনীতির সঙ্গে যুক্ত উৎপাদন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা উন্নত হলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে, উন্নত হবে। উৎপাদন ব্যবস্থা উন্নতি হবে। এই উন্নতি কার উপরে নির্ভর করে? উৎপাদন শক্তির উপর, প্রোডাকশন ফোর্সের উপর। প্রোডাকশন ফোর্স কাকে বলে? প্রোডাকশন ফোর্স হচ্ছে তোমার উৎপাদন শক্তির উপাদানের সমষ্টি। উৎপাদন শক্তির উপাদান, উৎপাদন শক্তির উপাদান কোনগুলো? ল্যান্ড, লেবার, অর্গানাইজার, এগুলো হচ্ছে মানুষের পরিশ্রম, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে উৎপাদন শক্তি। তো উৎপাদন শক্তি যদি বৃদ্ধি পায়, উন্নত হয়, তাহলে উৎপাদন বাড়বে। আর উৎপাদন ব্যবস্থার একটি অংশ হচ্ছে উৎপাদন শক্তি, প্রোডাকশন ফোর্স। আর উৎপাদন শক্তির আর একটা দিক হচ্ছে প্রোডাকশন রিলেশন। তাহলে উৎপাদন শক্তি নির্ভর করে উৎপাদনের উপকরণের উন্নতির উপর। উৎপাদনের উপকরণের সমষ্টিকে বলে উৎপাদন শক্তি। আর এই উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্ক রিলেটেড। তাহলে উৎপাদন ব্যবস্থাতে উৎপাদন শক্তি, প্রোডাকশন ফোর্স একটা দিক, আর একটা হচ্ছে প্রোডাকশন রিলেশন। প্রোডাকশন রিলেশন হচ্ছে উৎপাদনের উপকরণের মালিক তাদের সঙ্গে উৎপাদনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত তাদের উভয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে উৎপাদন সম্পর্ক। যেমন কারখানার মালিক, কারখানার শ্রমিকের মধ্যে যে সম্পর্ক, এটা উৎপাদন সম্পর্ক। জমির মালিক এবং জমিতে যারা কাজ করে তাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো প্রোডাকশন রিলেশন। প্রোডাকশন রিলেশন ডাইনামিক, প্রোডাকশন ফোর্সও ডাইনামিক। উৎপাদন শক্তি সবসময় বিকাশমান, আর এই উৎপাদন শক্তির বিকাশ হলে উৎপাদন বাড়ে, আর উৎপাদন বাড়লে উৎপাদন সম্পর্কেরও চেঞ্জ হয়। উৎপাদনের উপকরণের মালিক বিদ্যমান উৎপাদন ব্যবস্থাকে বজায় রাখবার জন্য, বিদ্যমান উৎপাদন সম্পর্ককে বজায় রাখবার জন্য উৎপাদন সম্পর্কের পরিবর্তন করে। উৎপাদনের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষ, তারা শোষিত, বঞ্চিত, তারা মজুরি ন্যায্যভাবে পায় না। এই মজুরি বৃদ্ধির জন্য তারা কি করে? তারা দাবি করে মজুরি বাড়ানোর জন্য। তখন উৎপাদনের উপকরণের মালিক, শিল্পের মালিক, তারা মজুরি বাড়িয়ে দেয়। এইভাবে মালিক এবং শ্রমজীবী মানুষের মধ্যে বর্তমানে লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হয় না, বর্তমানে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হয়। তাই বর্তমানকালে যে উৎপাদন ব্যবস্থাতে ক্যাপিটালিস্ট ক্লাস, বুর্জোয়া শ্রেণী, আর অন্যদিকে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত সামথিং শ্রমিক আর ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে, যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, আর যন্ত্রপাতিকে পরিচালনা করছে যারা এবং টোটাল কাজগুলো যারা করছে ম্যানেজমেন্টে, তারা হলো শ্রমজীবী মানুষ। এই উভয়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে উৎপাদন শক্তি। উৎপাদন শক্তির বিকাশ হচ্ছে উৎপাদন পদ্ধতির উন্নতি, উৎপাদনের উপকরণের উন্নতি, উৎপাদনের পরিমাণ বাড়ছে, তাতে প্রচুর লাভ হচ্ছে মালিক পক্ষের। তখন সেই বাড়তি মুনাফা
মালিক ভোগ করতে চাই থাকে, আর উৎপাদনের ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত তারা মজুরি বাড়ানোর দাবি করে, বেতন বাড়ানোর দাবি করে, সেই দাবি কিছুটা মেনে নেয়। এবং যে রিলেশনটা দ্বন্দ্বের রিলেশন, উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কের সংঘাত অনিবার্য। উৎপাদন শক্তির উন্নতি এবং উৎপাদন সম্পর্কের সঙ্গে উৎপাদন শক্তির উন্নতির সঙ্গে সঙ্গতি, এটা যখন হারিয়ে যাবে তখন সমাজে বিপ্লব হবে, সংঘর্ষ হবে। তাই উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী তারা কিন্তু উৎপাদনের সঙ্গে যারা যুক্ত, ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আধুনিক কালে, তারা কিন্তু সম্পর্ক চেঞ্জ করে। মার্ক্সবাদে এটা বলা হলো, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে অর্থনৈতিক কাঠামোতে, ইকোনমিতে যাদের আধিপত্য থাকে তাদেরই কিন্তু উপরিতলে বা উপরি কাঠামোতে, সুপার স্ট্রাকচারে আধিপত্য থাকে। দেখো, অর্থনীতির ক্ষেত্রে যাদের আধিপত্য তাদের এই মতাদর্শ ক্ষেত্রে আধিপত্য, মতাদর্শটা কিন্তু উপরি তলের সঙ্গে যুক্ত, সুপার স্ট্রাকচারের সঙ্গে যুক্ত। সুপার স্ট্রাকচারের সঙ্গে যুক্ত বা উপরিতলের সঙ্গে যুক্ত বা উপরি কাঠামোর সঙ্গে যুক্ত একাধিক বিষয়, পলিটিক্স যুক্ত, ফিলোসফি যুক্ত, ল যুক্ত, মরালিটি যুক্ত। সুতরাং এইগুলি হচ্ছে কার উপরে দাঁড়িয়ে আছে? এগুলো দাঁড়িয়ে আছে ইকোনমির উপরে, অর্থনীতির উপরে। মার্ক্সের বক্তব্য অনুযায়ী অর্থনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে। অর্থনীতি সমাজের একটি বিষয়, পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। অর্থনীতি বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি আইন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি দর্শনকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি মরালিটিকে নিয়ন্ত্রণ করে। তাই কিন্তু অর্থনীতিটা হচ্ছে সব আগে বেশি গুরুত্বপূর্ণ। মার্ক্সবাদীরা রাজনীতি ব্যাখ্যার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন অর্থনীতিকে। মার্কস এঙ্গেলস একথা বলেছেন, সমাজে রাজনীতির আলাদা ভূমিকা আছে। অর্থাৎ রাজনীতি তাদেরই হাতে ক্ষমতা, রাজনীতি তাদের হাতে থাকে। অর্থনীতিতে যারা আধিপত্য বিস্তারকারী, অর্থনীতিতে যারা সবল, তাদের হাতেই রাজনীতি থাকে। তাহলে মার্কস এঙ্গেলস কি রাজনীতির আলাদা ভূমিকা নেই মনে করছেন? না, মার্কস এঙ্গেলস বলেছেন রাজনীতির আলাদা ভূমিকা আছে। অর্থনীতির উপরে ভিত্তি করে উপরিতল গড়ে ওঠে ঠিকই, উপরিতল পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয় ঠিকই, কিন্তু উপরিতলের আলাদা একটা ভূমিকা আছে। মার্ক্সবাদ বিরোধী যারা, তারা বলছেন যে মার্ক্স উপরিতলকে অস্বীকার করছেন। ভুল কথা। মার্ক্স অর্থনীতিটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু উপরিতলের আলাদা অস্তিত্ব, উপরিতলের আলাদা ভূমিকা, সেটাকে অস্বীকার করেননি। মার্ক্স এঙ্গেলস অর্থনীতিকে রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তি বলেছেন। রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তি হচ্ছে অর্থনীতি। তোমরা জানো যে এখন মেম্বারশিপ দিতে গেলে, নির্বাচনে দাঁড়াতে গেলে অর্থ দিতে হয়। তাহলে নির্বাচন রাজনীতি, ভোটে দাঁড়ানো, ভোটে জিতা রাজনীতি। এই ভোটে দাঁড়াতে গেলে অর্থ দিয়ে দাঁড়াতে হবে, টিকিট পেতে হবে। তাহলে এখানে কি বোঝা গেল? পরিষ্কার বোঝা যাচ্ছে যে অর্থ যার আছে সে ভোটে দাঁড়াতে পারবে। দেয়ার ইজ নো পলিটিক্যাল ইডিওলজি। পলিটিক্যাল পার্টির কাছে কাজ করছে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? পলিটিক্স একটা আলাদা, পলিটিক্সের ভূমিকা আলাদা, আলাদা ফাংশন।
কিন্তু এই পলিটিক্সকে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, এটা মার্ক্সবাদী তত্ত্বে পাওয়া যায়। মার্কস এঙ্গেলস তাহলে একথা বলছেন যে অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সমাজে পলিটিক্যাল উপাদান আছে, আর সমাজের পলিটিক্যাল উপাদানগুলির সঙ্গে যুক্ত আছে সাংস্কৃতিক উপাদান, এডুকেশন, সমাজের আরো অনেক বিষয় রয়েছে, এগুলো কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত। তাহলে চেন ওয়াইজ যদি আমরা ভাবি, সর্বপ্রথম আমাদের ভাবতে হবে অর্থনীতি, তারপরে পলিটিক্যাল কালচার, তারপরে পলিটিক্যাল সোশ্যালাইজেশন, তারপরে পলিটিক্স। এগুলো সামগ্রিকভাবে ডিপেন্ডেন্ট ইকোনমির উপর। আর এগুলোর মধ্যে আবার রিলেশন রয়েছে, ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, একে অপরকে প্রভাবিত করে, একে অপরের উপর নির্ভরশীল, স্বতন্ত্রভাবে থাকতে পারে না। বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানীরা যেমন বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে, আর সমাজবিজ্ঞান থেকে আরো অনেক বিষয় সৃষ্টি হয়েছে, অর্থনীতি, দর্শন, ইতিহাস, মনোবিদ্যা, এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে। তাই এগুলির মধ্যে যেহেতু রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা, সেহেতু অন্যান্য সমাজবিজ্ঞানের সঙ্গে, অর্থাৎ ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে, দর্শনের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে, নীতিশাস্ত্রের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আছে। তাহলে রাজনীতির সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান মানে মূলত রাজনীতির বিষয়, সেই রাজনীতির সম্পর্ক অর্থনীতির সঙ্গে, রাজনীতির সম্পর্ক দর্শনের সঙ্গে, রাজনীতির সম্পর্ক শিক্ষার সঙ্গে, রাজনীতির সম্পর্ক সংস্কৃতির সঙ্গে। তাহলে আমরা এটা বলতে পারিব যে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে পারস্পরিক সম্পর্ক, এটা বুর্জোয়া তাত্ত্বিকরা তারা কিন্তু স্বীকার করেছেন। আচরণবাদীরা, মূল্যবোধযুক্ত রাষ্ট্রবিজ্ঞানীরা, অভিজ্ঞতাবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা, কার্যকাঠামোগত তত্ত্বের রাষ্ট্রবিজ্ঞানীরা এবং ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির সমর্থকেরা বা মতবাদীরা সবাই কিন্তু স্বীকার করে নিয়েছেন যে বিভিন্ন উপাদান আছে পলিটিক্সের, কিন্তু এইটা বলেননি যে এগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত এবং এগুলো মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, আর সামগ্রিকভাবে এগুলি আবার অর্থনীতির উপরে নির্ভরশীল। কিন্তু মার্ক্স অর্থনীতিকে গুরুত্ব দিলেও অর্থনীতির উপর ভিত্তি করে উপরিতল, সেগুলো কিন্তু আলাদা স্বতন্ত্র ভূমিকা আছে, রাষ্ট্রের স্বাতন্ত্রতা আছে। মার্ক্সবাদ এই কথা বলে না যে রাষ্ট্র শুধুমাত্র শ্রেণী শাসনের যন্ত্র। সাবেকি মার্ক্সবাদে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র এই কথা বলা হয়েছে। কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স এঙ্গেলস বলেছেন, লেনিন তার দি স্টেট গ্রন্থে বলেছেন, স্টেট ইজ এ মেশিন, ওয়ান ক্লাস ওভার অ্যানাদার, রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র। পাশাপাশি মার্ক্স তার বিখ্যাত গ্রন্থ 18th ব্রুমিয়ার লুই বোনাপার্টে, জার্মান আইডিওলজি গ্রন্থে রাষ্ট্রের স্বাধীনতাকেও তিনি তুলে ধরেছেন, স্বাতন্ত্রতা আছে, স্টেট ডিপেন্ড অন ইকোনমি, কিন্তু এই স্টেটের আবার স্বতন্ত্র ভূমিকা আছে, এই কথাও তিনি তার জার্মান আইডিওলজি গ্রন্থে, তার 18th ব্রুমিয়ার লুই বোনাপার্টের এই গ্রন্থেও তিনি উল্লেখ করেছেন। আর তার পরবর্তীকালে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে আর নতুন নতুন রাষ্ট্রবিজ্ঞানী, নয়া মার্ক্সবাদী, তারাও কিন্তু বলেছেন রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে, অর্থাৎ
রাষ্ট্রের একটা বিষয় পলিটিক্স, রাষ্ট্রের একটা বিষয় পলিটিক্স, রাষ্ট্রের একটা বিষয় পাওয়ার, রাষ্ট্রের একটা বিষয় গভর্নমেন্ট, রাষ্ট্রের একটা বিষয় গভর্নমেন্টের তিনটি পার্টের পার্টগুলিও কিন্তু রাষ্ট্রের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত। তাই মার্কস এবং অনুগামীরা, মার্কস এবং তার ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস এবং তার অনুগামীরা বলেছেন যে অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ প্রোডাকশন ফোর্সের সঙ্গে প্রোডাকশন যে রিলেশন, সেই রিলেশনের দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবেই। এ দ্বন্দ্ব অনিবার্য দ্বন্দ্ব। তার কারণ মার্কস এঙ্গেলস বলেছেন যে উৎপাদন ব্যবস্থাতে উৎপাদনের উপকরণের মালিক, তাদের হাতে মালিকানা থাকে বলে তারা যত পারে ক্যাপিটাল ইনভেস্ট করে, যত পারে লেবার নিয়োগ করে। একটা সময়ে লেবার ইন্টেন্সিভ মেথডে লেবার নিয়োগ করত, আর আধুনিক যুগে এলপিজির যুগে অর্থাৎ বিশ্বায়নের যুগে, বেসরকারীকরণের যুগে, নয়া উদারীকরণের যুগে ক্যাপিটাল বেশি ইনভেস্ট করছে, আধুনিক টেকনোলজি, হাইটেক টেকনোলজি ব্যবহার করছে, এবং এইগুলোর যারা মালিক তাদের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত, মালিকানা থেকে বঞ্চিত যারা, ক্যাপিটালিস্ট ক্লাসের অপোজিটে যে মালিকানা থেকে বঞ্চিত, তারা তারা আমরা আমরা ছোট না করেই বলবো শ্রমজীবী মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, ম্যানেজমেন্টে তাদের সঙ্গে উৎপাদনের উপকরণের মালিকের দ্বন্দ্ব অনিবার্য, দ্বন্দ্ব সৃষ্টি হবে। এই দ্বন্দ্ব সৃষ্টি দূর করতে গেলে, এই দ্বন্দ্বটাকে বন্ধ করতে গেলে, দূর করতে গেলে কি করতে হবে? শ্রেণী সংগ্রাম দেখা দিবে, বিপ্লব দেখা দিবে। সুপার স্ট্রাকচারে যাদের আধিপত্য আছে, সুপার স্ট্রাকচারে যাদের আধিপত্য আছে, তারাই পলিটিক্যাল সিস্টেমে আধিপত্য বিস্তার করে। সুপার স্ট্রাকচারে অর্থনীতিতে যাদের আধিপত্য আছে, তারা রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে, বা ক্ষমতায় যারা থাকে সরকার, সেই সরকার কিন্তু সুপার স্ট্রাকচারের মালিকদের হাতের পুতুলে পরিণত হয়। তাই তারা কিন্তু সবসময়ই এই শাসক শ্রেণীকে ব্যবহার করে নিজেদের কায়েমি স্বার্থে। তাই তাই সুপার স্ট্রাকচার যখন বিরোধ সৃষ্টি হয়, তখন কিন্তু উৎপাদন শক্তির মালিকেরা উৎপাদন সম্পর্কের সঙ্গে যে সংঘাত হয়েছে, সেই সংঘাতকে প্রশমিত করবার জন্য একটা নতুন কৌশল অবলম্বন করে, নতুন করে সম্পর্ক তৈরি করে এবং সমাজের গতিশীলতা বজায় রাখে। সমাজের মৌলিক চেঞ্জটা তারা কিন্তু করতে দেয় না। উৎপাদন শক্তির মালিক, উৎপাদনের উপকরণের মালিক, তারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত যারা, তাদের দাবি স্বীকার করে নাই। অর্থাৎ বেসে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সৃষ্টি হবেই। আর উপরিতলে সেই দ্বন্দ্বের প্রভাব, আর উপরিতলে দ্বন্দ্বের মীমাংসা যদি না হয়, তাহলে সমাজের মৌলিক পরিবর্তন হবে। রাষ্ট্র ব্যবস্থাতে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতাচ্যুত হবে। পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা যে নামেই অভিহিত হোক না কেন, সংসদীয় গণতন্ত্র হতে পারে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার হতে পারে, যুক্তরাষ্ট্রীয় সরকার হতে পারে, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে, পুঁজিবাদী শাসন ব্যবস্থা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হতে পারে। পুঁজিবাদী সরকার বিভিন্ন নামে পরিচিত হয়, কিন্তু সব ধরনের সরকারই তারা পুতুল নাচের পুতুল হিসাবে, পুঁজিপতি শ্রেণীর হাতিয়ার হিসাবে তারা ব্যবহার হয়। আর সেই জন্য তারা দ্বন্দ্ব মীমাংসা করে নিচ্ছে। তাই
মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বর্তমানে সাবেকি যে ধারণা, সেই ধারণার অনেক পরিবর্তন করা হয়েছে। পলিটিক্যাল যে উপাদান এবং অন্যান্য যে উপাদান, সেই উপাদানগুলোর যে মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা আছে, সেই কারণে এবং এই যে তারা মার্ক্সবাদীরা বলছেন যে একটা পারস্পরিক নির্ভরশীলতার বন্ধনে আবদ্ধ। আজকের শ্রমজীবী শ্রেণী শিল্পায়নের প্রথম যুগের শ্রমিকদের থেকে পুরো আলাদা। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী এবং টেকনিশিয়ান, তাত্ত্বিক, সব মানুষকে ক্যাপিটালিস্টরা নিয়ন্ত্রণ করছে, তারা নিয়ন্ত্রণে রাখছে, তারা যাতে রেভলিউশনে ডাক না দেয়। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে যে দ্বন্দ্বটা আছে, উপরিতলে সেই দ্বন্দ্ব আছে, সেই উপরিতলে দ্বন্দ্বের মীমাংসা করে, অর্থাৎ প্রোডাকশন রিলেশন বিদ্যমান অর্থনীতিতে, বিদ্যমান শাসন কাঠামোতে যেটা আছে, সেটা নতুন করে আবার তৈরি করে। তাই বুর্জোয়া শ্রেণীর সঙ্গে সর্বহারা শ্রেণীর, বর্তমান সর্বহারা শ্রেণীর সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক এবং একে অপরের নির্ভরশীল। শিল্পায়নের প্রথম যুগে শ্রমজীবী মানুষ খুব কষ্টে থাকত। তাদের 19-20 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হতো, আর শ্রমিকরা লড়াই আন্দোলন করে 8 ঘন্টার বেশি কাজ করবে না বলে সিদ্ধান্ত নেয় এবং মালিক শ্রেণী মেনেও নিয়েছে। স্যাঁতসেঁতে ঘরে, স্যাঁতসেঁতে পরিবেশে তাদের রাখা হতো। শ্রমিক শোষণ এতটাই ছিল, নির্মম ছিল মালিক শ্রেণী। তারপরে মালিক বুঝতে পেরেছে যে এটা আমাদের ক্ষতি। মালিক শ্রমিকের ভালো বাসস্থানের ব্যবস্থা করেছে, মালিক শ্রমিকদের পরিবারের শিক্ষার ব্যবস্থা করছে, মালিক শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তার কারণ মালিক জানে শ্রমিক বেঁচে থাকলে, শ্রমিকের উৎপাদন ক্ষমতা বেশি হলে আমাদের লাভ হবে, আর শ্রমিক মরে গেলে উৎপাদন হবে না। কিন্তু আজকে বিশ্বায়নের যুগে 80-র দশক এবং 90-র দশক ব্যাপকভাবে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিশ্বে এখন টপ লেভেলে বিশ্বায়ন চলছে। এখন শ্রমজীবী মানুষ বলতে গেলে হাতে কলমে কারখানায় নিযুক্ত শ্রমিকের মতো নয়। আজকে এদের এই সমস্ত শ্রমিকের দরকার নেই, বড় টেকনোলজিকে কাজে লাগাচ্ছে। টেকনোলজির অপারেটর, সে ইঞ্জিনিয়ার হতে পারে, টেকনোলজি পরিচালনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট রয়েছে, তারা পূর্বের শ্রমিক না হইতে পারে, কিন্তু এরাও শ্রমজীবী মানুষ। এই শ্রমিককে কাজে লাগিয়ে এবং এদের সঙ্গে প্রয়োজনে দ্বন্দ্ব মীমাংসা করে ফেলে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তাই মার্কস এঙ্গেলস বলছেন যে প্রভাবশালী যারা অর্থবান, তারাই কিন্তু পলিটিক্সে আধিপত্য বিস্তার করছে। প্রভাবশালী, অর্থবান, ধনী, তারাই সংস্কৃতির ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। যারা প্রভাবশালী, ধনী, তারাই রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখছে, পলিটিক্স তাদের হাতে। প্রভাবশালী, ধনী, তারাই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। প্রভাবশালী শ্রেণী, তারাই পলিটিক্যাল কালচার গড়ে তুলছে। পলিটিক্যাল সিস্টেমের প্রতি জনগণের মধ্যে যাতে সিস্টেমকে সমর্থন করে, তার অনুকূলে জনগণের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে, জনগণের মধ্যে দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, জনগণের মধ্যে পলিটিক্যাল সিস্টেমের প্রতি বিশ্বাস গড়ে তোলে, পলিটিক্যাল সিস্টেমের প্রতি
দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, যাতে সিস্টেম গতিশীল হয়, সিস্টেমের মৌলিক পরিবর্তন না হয়, যাতে শোষণ আছে, শোষণ ব্যবস্থা যাতে অব্যাহত থাকে। গণতন্ত্রের বিরোধী দল, সরকারি দল সবই কিন্তু একই ভূমিকা পালন করে। বর্তমানে বিশ্বায়নের প্রেক্ষাপটে শোষণ নতুন রূপ ধারণ করেছে। প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র, জনপ্রতিনিধি নির্বাচিত, সার্বিক ভোটাধিকার, জনগণ তাদের স্বার্থে ভোট দেয়, কিন্তু প্রতিনিধি নির্বাচিত হয়ে গেলে সেই প্রতিনিধি ক্যাপিটালিস্ট ক্লাসের প্রতিনিধিত্ব করতে হয়। ক্যাপিটালিস্ট ক্লাসের তারা দালাল হিসাবে ভূমিকা পালন করে। প্রত্যেকটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে জনপ্রতিনিধি, জাতীয় সরকার সব কিন্তু ঐক্যমত ক্যাপিটালিজমকে মানে প্রতিষ্ঠিত রাখার জন্য। সব দেশ এক হয়ে যাবে, সব দেশের ক্যাপিটালিস্ট ক্লাস। আর ক্যাপিটালিস্ট ক্লাসের জনপ্রতিনিধি থাকে না, মুষ্টিমেয় ধনিক শ্রেণীর দালাল, ধনিক শ্রেণীর প্রভাবশালী শ্রেণীর পাপেটে পরিণত হয়। সেই শ্রেণীগুলো প্রত্যেক দেশের তারা একমত হয়ে যাবে, এখানে কোনো বিভাজন থাকবে না। কে আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রাইম মিনিস্টার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী কি পাকিস্তানের প্রধানমন্ত্রী, ক্যাপিটালিজমকে ধরে রাখবার চেষ্টা করবে, স্টেটকে একটা মেশিন হিসাবে ব্যবহার করবে। কিন্তু বর্তমানে প্রভাবশালী শ্রেণী ক্যাপিটালিস্টরা সুকৌশলে স্টেটকে মেশিন হিসাবে ব্যবহার করছে না, স্টেটকে এক্সপ্লয়েট করার একটা মেশিন। স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। যারা সম্পদের মালিক, যারা ধনী, তারা স্টেটকে যন্ত্র হিসাবে ব্যবহার করে, দমন পীড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আজকের ক্যাপিটালিস্ট শ্রেণীর ভূমিকা কিন্তু তা নাই। এইটা নতুন মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে। শাসক শ্রেণীর মেশিন, এটা এক সময়ে বলা হতো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে। স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার। লেনিন তার দি স্টেট গ্রন্থে বলেছেন। লেনিন তার দি স্টেট গ্রন্থের শেষ পাতায় বলেছেন যে রাষ্ট্র একটা মুগুর যন্ত্র, একে যত তাড়াতাড়ি পারা যায় এই মুগুর যন্ত্রটাকে ছাইগাদায় ফেলে দিতে হবে। আমরা জানি যে মার্ক্সবাদ কৃত্রিম ভাবে রাষ্ট্রকে বিলুপ্ত করতে চায় না। লেনিনের এই কথাটা সমকালীন প্রেক্ষাপটে বলেছেন ঠিকই, কিন্তু সত্যিকারের মার্ক্সবাদে এটা বলা হয়নি। রাষ্ট্র আপনা আপনি উবে যাবে, রাষ্ট্র আপনা আপনি উবে যাবে। তখন মার্ক্সবাদ শ্রমজীবী মানুষের রাষ্ট্রকে সমর্থন করে। ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, ক্যাপিটালিস্টদের উৎখাত করে দিয়ে কমিউনিস্ট পার্টি বিপ্লব করে, লড়াই করে, বিপ্লবের মাটি তৈরি করে তারা সমাজের একটা শক্তিশালী প্রতিষ্ঠান, রাষ্ট্রের পাওয়ারটা তাদের হাতে নিয়ে নেবে। তাই আজকে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে এটা বলা হচ্ছে যে স্টেট ইজ এ মেশিন, এই কথা ঠিক নয়। পুরোপুরি ভাবে স্টেট কিন্তু শাসক শ্রেণীর ইচ্ছার উপর নির্ভর করে চলছে না। আর শাসক শ্রেণী প্রয়োজনে সুকৌশলে এই স্টেটের মাধ্যমে ভালো কাজ করে রাষ্ট্রকে বজায় রাখছে এবং শাসক শ্রেণী তার অস্তিত্বকে বজায় রাখছে। তাই রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য নেই, শুধু রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে কাজ করে, এই বক্তব্য ঠিক নয়। একথা মার্কস এঙ্গেলস জার্মান আইডিওলজি গ্রন্থে বলেছেন। মার্কস এঙ্গেলস অষ্টাদশ ব্রুমিয়ার লুইস বোনাপার্টে এই গ্রন্থেও তিনি বলেছেন।
এখন মার্ক্সবাদীরা বলছেন যে বর্তমান রাজনীতিতে যারা ক্ষমতায় আছেন, রুলার, শাসক শ্রেণীতে ধনী তাদের ব্যবহার করে। আমাদের দেশে মুকেশ আম্বানি ইন্ডিয়া গভর্নমেন্টকে কি কেন্দ্র কি রাজ্য, এই ধরনের পুঁজিপতি শ্রেণী পুতুল নাচের পুতুল হিসাবে ব্যবহার করে। আমেরিকাতেও তাই, সব দেশের সরকারকে এই শ্রেণী ব্যবহার করে। এই হলো আধিপত্য বিস্তারকারী শ্রেণী। আর শাসক শ্রেণী তবে আগের মতো রাষ্ট্রকে একটা যন্ত্র হিসাবে ব্যবহার করে না। শ্রমজীবী মানুষের যে মুভমেন্ট, গণ মুভমেন্ট, বিপ্লবী আন্দোলন আর স্ট্রিম রুলার দিয়ে দমন করে তাদেরকে দমাতে চাই না। তাদের প্রতি নয়া উদারনীতিবাদী গণতন্ত্রে যে মিনিমাল স্টেটের ধারণা, সেখানে রাষ্ট্র যেমন পুঁজিপতিদের সংরক্ষিত করবে, রক্ষা করবে ক্যাপিটাল ইনভেস্ট করবার জন্য, বাজার রক্ষা করবে, প্রি মার্কেট রক্ষা করবে রাষ্ট্র, পাশাপাশি রাষ্ট্র জনগণের প্রতি দায়বদ্ধ, সংবেদনশীল, রেসপন্ডিং স্টেট, রেসপন্সিবিলিটি আছে জনগণের। নয়া জনপ্রশাসনে কথা বলা হয়েছে যে, ই প্রশাসনে কথা বলা হচ্ছে যে জনগণ বেশি বেশি করে প্রশাসনের সঙ্গে যুক্ত হবে, প্রশাসন বুঝবে, আর প্রশাসনের রাজনৈতিক অংশ, প্রশাসনের অরাজনৈতিক ব্যুরোক্র্যাট, তারা সংবেদনশীল হবে, তারা দায়বদ্ধ হবে, জনগণের সমস্যাকে গুরুত্ব দেবে। আমলা, ওই ম্যাক্স ওয়েবারের যে আমলাতন্ত্রের কথা বলেছেন, সাবেকি আমলা লাল ফিতার বাঁধনে আবদ্ধ, তারা নিয়ম অনুযায়ী কাজ করবে, জনগণের সুখ সুবিধা দেখবেন না, এই আমলার অবসান ঘটেছে। জনমুখী আমলা, পাবলিক পলিসিকে বেশি গুরুত্ব দেওয়া, পাবলিক ওপিনিয়নকে বেশি গুরুত্ব দেওয়া, পাবলিকের অংশগ্রহণ প্রশাসনের সঙ্গে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে। তাই রাষ্ট্রকে আর শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে না। এই কথা মার্কস তার দুটি গ্রন্থে ইঙ্গিত দিয়েছিলেন, এবং পরবর্তীকালে আমরা দেখব নয়া মার্ক্সবাদী তারা কিন্তু এই মার্ক্সের ওই জার্মান আইডিওলজি, লুই বোনাপার্টে, অষ্টাদশ ব্রুমিয়ার লুইস বোনাপার্টে, এই গ্রন্থের বক্তব্যকে গুরুত্ব দিয়েছেন। স্টেটের স্বাতন্ত্র্যকে, পলিটিক্সের স্বাতন্ত্র্যকে, অর্থনীতির উপর ডিপেন্ডেন্ট স্টেট মেশিনারি, আমলা, সরকার অর্থনীতির উপরে ডিপেন্ডেন্ট, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, কিন্তু এগুলির আবার আলাদা ভূমিকা আছে। তাই স্টেটের যে একটা স্বতন্ত্রতা আছে, আলাদা ভূমিকা আছে, ভালো ভূমিকা আছে। স্টেট ইজ নট এ মেশিন, ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। এই ক্ষেত্রে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, নয়া রাষ্ট্রবিজ্ঞানী লুই আলতুসের বক্তব্য আমরা আলোচনা করব। লুই আলতুসে মার্ক্সের রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যকে আরো বেশি গুরুত্ব দিয়েছেন। আলতুসে বলেছেন যে রাষ্ট্র একটা যন্ত্র নয়, অর্থনৈতিক শোষণের যন্ত্র, দমন পীড়নের যন্ত্র নয়। রাষ্ট্রের একটা আলাদা ভালো ভূমিকা আছে। উপরি তলে যাদের আধিপত্য আছে, উপরি তলে আধিপত্য কাদের আছে? যাদের অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য আছে। এই অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য আছে শাসক, রুলার, সে রাষ্ট্রকে ইচ্ছা মতো ব্যবহার করছে না। আলতুসের বক্তব্য যে এখানে একটা মননের ব্যাপার আছে। বুর্জোয়া শ্রেণী বুঝতে পেরেছে যে শক্তি প্রয়োগ করে স্টেট, অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, তার মধ্য দিয়ে
মানুষকে দমিয়ে রাখা যাবে না। তাই মানুষের মননের কথা ভাবতে হবে, মানুষের মিডিয়াকে গুরুত্ব দিতে হবে। এখন দেখো, বর্তমানে রাষ্ট্রে মিডিয়াকে গুরুত্ব দিচ্ছে, জনমতকে সরকার বিভ্রান্ত করছে, সরকার বিভ্রান্ত করছে, বিরোধীরা সঠিক কথা বলছে, ভুল ধরছে, ঠিক আছে। আর আজকের বিরোধী দল আবার পাওয়ারে আসলে সে একই ভূমিকা পালন করছে। দেশের ধনশালীদের দ্বারা প্রভাবিত হচ্ছে বর্তমান সরকার, বিরোধীরা বিরোধিতা করছে, আর বিরোধীরা যখন ক্ষমতায় যাবে তখন ঠিক একই ভূমিকা পালন করবে, ধনশালীদের পুতুলে পরিণত হবে। তাই তাই রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, যন্ত্র হিসাবে ব্যবহার না করে, দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, মিডিয়ার মাধ্যমে শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে, অর্থাৎ উপরি তলে শিক্ষা সংস্কৃতি, রাজনীতি, আইন, বিচার ব্যবস্থা সব কিছুতে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে, মানুষের মনের পরিবর্তন করা হচ্ছে। তাই আজকের ক্যাপিটালিস্ট যারা তারা হুমজিক্যালি স্টেটকে শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে না, স্টেটকে বল প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না, স্টেটকে ব্যবহার করছে মানুষের মনের জগতের পরিবর্তন করতে। ভালো ভালো, যার জন্য ক্যাপিটালিস্টদের পক্ষে, ক্যাপিটালিস্ট তাত্ত্বিক যারা বুদ্ধিজীবী, বিভিন্ন চিন্তাবিদ, তারা কিন্তু ক্যাপিটালিজমকে টিকে রাখার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটাচ্ছে। যখন যেটা বলছে সেটা ঠিক মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি মানুষের মনের জগৎকে, চিন্তার জগৎকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। এইটা আলতুসের বক্তব্য। আলতুস বলছেন যে রাষ্ট্র বিভিন্ন শ্রেণীর সঙ্গে যন্ত্রের মতো যুক্ত নাই। রাষ্ট্র হিউম্যান বিংকে গুরুত্ব দিচ্ছে, স্টেট হিউম্যানিটিকে গুরুত্ব দিচ্ছে। আজকে আন্তর্জাতিক রাজনীতি তো সেই একইভাবে বিভিন্ন রাষ্ট্র সামগ্রিকভাবে টিকে থাকছে হিউম্যানিটির কথা বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে, মুখে বলছে, আন্তরিকভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা চায় না। তাই ক্যাপিটালিস্ট কান্ট্রি, প্রত্যেকটা ক্যাপিটালিস্ট কান্ট্রি সন্ত্রাসবাদকে জিয়ে রাখে, উৎপাদন ব্যবস্থাকে, বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আন্তরিকভাবে তারা চায় না। তাই আলতুসে বলছেন যে মিডিয়াকে ব্যবহার করে রাষ্ট্রের শাসক শ্রেণী তাদের যে আধিপত্য আছে, এতদিন জোর করে যে আধিপত্য, সেটা বৈধভাবে তারা আধিপত্য প্রতিষ্ঠিত করছে। আরেকজন নয়া মার্ক্সবাদী, আধুনিক মার্ক্সবাদী, ইটালির একজন মার্ক্সবাদী গ্রামসি বলছেন যে পুঁজিবাদী যে ব্যবস্থা। আচ্ছা, আলতুসের আরো একটা কথা বলি, কিন্তু শাসক শ্রেণী যতই এটা করুক, শাসক শ্রেণীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে জাতি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বিরোধ আছে এবং সাম্রাজ্য বিস্তার, আজকের নয় সাম্রাজ্য বিস্তার, আজকে নয় উপনিবেশবাদ স্থাপনের জন্য, উপনিবেশবাদের মধ্যে দিয়ে যে শোষণ, সেই শোষণের টাকা জাতীয় আয় হিসাবে বৃদ্ধি করে একটা ধনশালী রাষ্ট্র, ক্ষমতাশালী রাষ্ট্র। কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন সেসব দেশে আছে কি? একটা দেশে জাতীয় আয় যত বাড়ছে, ধন বৈষম্য তত বাড়ছে, দরিদ্র মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চলছে এবং সুকৌশলে বিভিন্ন ধরনের আইনের সঙ্গে সবাই সমান। সাম্য নীতির কথা বলছে। সাম্য তো সবাইকে সমান করে দেয়া নয়, সাম্য হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়া। যতটুকু সুযোগ সুবিধার দরকার ততটুকু স্টেট দিবে। স্টেট ব্যর্থ, মানুষের সুরক্ষা দিতে পারে না গণতান্ত্রিক রাষ্ট্রে, অথচ তারা কিন্তু সুকৌশলে
রাষ্ট্রকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পুঁজিবাদী রাষ্ট্র শুধু দমন নীতির মধ্যে টিকে থাকে না, এই কথা গ্রামসিও বলেছেন। ক্লাস অর্থাৎ ক্যাপিটালিস্ট ক্লাস স্টেটের উপরে আধিপত্য বিস্তার করে, স্টেটের সঙ্গে যুক্ত একটা বেসিস অর্থনীতি স্ট্রাকচার, আর স্টেটের সঙ্গে যুক্ত আরেকটা স্টেট তার অংশ, সেটা হলো সুপার স্ট্রাকচার, উপরিতল। এই উপরিতলে আধিপত্য বিস্তার করছে। আজকের ক্যাপিটালিস্টরা আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি খতরনাক। তার কারণ হচ্ছে তারা ইডিওলজিতে আধিপত্য বিস্তার করছে। তারা এমন ইডিওলজি তৈরি করছে, এমন মতাদর্শ তৈরি করছে, জনগণের মধ্যে সেই মতাদর্শকে তুলে ধরছে। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে কথা বলেছেন যে শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে যে আদর্শ, ইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি, ইকোনমিক্যাল আইডিয়া, পলিটিক্স সবকিছুর উপরেই দেশের সম্পদশালী শ্রেণীর আধিপত্য বিস্তার করে। আর শাসক শ্রেণী এবং সম্পদশালী শ্রেণী যৌথভাবে যে আদর্শের কথা প্রচার করে, তুলে ধরে সমাজে, সাধারণ মানুষ সেগুলিকেই অনুসরণ করে। কিন্তু মার্কস এঙ্গেলসের সেই কমিউনিস্ট ম্যানিফেস্টোর বক্তব্য একটা সাদামাটা ভাবে তিনি তুলে ধরেছিলেন, কিন্তু আজকে যুগ পাল্টিয়েছে। মার্কস এঙ্গেলস বলেছিলেন 1848 সালে, আর আজকে 2025। তা পুঁজিবাদ মুখ থুবড়ে পড়েছে, বারবার ক্যাপিটালিজম মুখ থুবড়ে পড়েছে। সাবেকি উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলেছে বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গ্রহণ করে, আর ক্যাপিটালিজমের একটা বিকৃত রূপ, তা ক্যাপিটালিজমের বিকৃত রূপ হচ্ছে ফ্যাসিবাদ, ক্যাপিটালিজমের বিকৃত রূপ হচ্ছে নাৎসিবাদ। ক্যাপিটালিজম থেকেই সৃষ্টি হয়েছে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, হবেই এসব। এবং যুদ্ধ হয়েছে কৃত্রিম ভাবে, প্রথম মহাযুদ্ধ, কৃত্রিম ভাবে দ্বিতীয় মহাযুদ্ধ, এটা হলো ক্যাপিটালিজমের গ্রোথ। সুতরাং এই সমস্ত অভিজ্ঞতা থেকে ক্যাপিটালিস্ট সিস্টেমকে সুকৌশলে পরিবর্তন করে। তাই সকল যুগের ভাবধারা, শাসক শ্রেণীর ভাবধারা, এটা আর প্রচার করা হয় না। এ ভাবধারা হলো সকল মানুষের ভাবধারা। মিডিয়া, রেডিও, টিভি, এই সমস্ত গুলিকে তুলে ধরা হয়, জনগণের কথা বলা হয়, তবু কিন্তু ক্যাপিটালিজম নিজের অস্তিত্বকে বাঁচাতে পাচ্ছে না, সংকটে পড়ছে, বারবার চেঞ্জ হচ্ছে। পুলিশি রাষ্ট্রের পরিবর্তে ওয়েলফেয়ার স্টেটের কথা বলেছেন। যেখানে অবাধ ব্যবসা বাণিজ্য নীতি ছিল, সেখানে মিক্সড ইকোনমির কথা বলেছে। 30-এর দশক, 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শ বিশ্বে চলেছে। আর এটা যখন সংকটে বলে, এখন নয়া উদারনীতিবাদী তত্ত্ব, নয়া উদারনীতিবাদী তত্ত্ব, মিনিমাল স্টেট, ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে বিদায় দিতে হবে, মিক্সড ইকোনমিকে বিদায় দিতে হবে, মিক্সড ইকোনমিকে তুলে দিতে হবে ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত উদ্যোগকে বেশি গুরুত্ব দিতে হবে, রাষ্ট্রীয় মালিকানা তুলে দিতে হবে, যেটা ওয়েলফেয়ার রাষ্ট্রের একটা অর্থনৈতিক বৈশিষ্ট্য ছিল, যে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানাকে তুলে দিতে হবে, যৌথ মালিকানাকে তুলে দিতে হবে। এবং উদারনীতিবাদ আবার সে সাবেকি যে বৈশিষ্ট্য, সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। অবাধ ব্যবসা বাণিজ্য, সেটা আরো বেশি গুরুত্ব দিয়ে খোলা বাজার অর্থনীতি, ফ্রি মার্কেট, ফ্রি ট্রেড, মূলধন অবাধে সঞ্চালন, বিশ্বায়ন, বিশ্বব্যাপী সঞ্চালিত হবে মূলধন, অবাধে সুযোগ সুবিধা করে দেবে। এখানে স্টেট অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করবে ক্যাপিটালিস্টদের প্রোটেকশন দেওয়ার জন্য। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে গ্রামসি বলছেন যে এডুকেশন, কালচার, পলিটিক্যাল আইডিয়া, ইডিওলজি, এই সমস্ত ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে ক্যাপিটালিস্টরা। ক্যাপিটালিজমের লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের
যে সরকার গ্রামসি গ্রামসি ইটালির একজন বিপ্লবী। গ্রামসি প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে যখন যখন ইটালিতে ফ্যাসিবাদী শাসন চলছে, ভয়ঙ্কর শাসন, ব্যক্তি স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে মুসোলিনি। রাষ্ট্রনায়ক এক না এক তান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সর্বাত্মক রাষ্ট্র। এই সরকারে তিনি প্রেজেন্ট নোটবুক, জেল থেকে বই লিখেছেন, প্রেজেন্ট নোটবুক। এ ব্যাপারে আমি আধিপত্য থিওরি গ্রামের বলবো। ইনি বলছেন যে 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 আইডিওলজির আধিপত্য, এই আইডিওলজির আধিপত্য এখানে এখানে কিন্তু বুর্জোয়া শ্রেণীর আইডিওলজি, তারা কিন্তু আইডিওলজি সৃষ্টি করেই ক্ষান্ত হচ্ছে না, স্টেটের মাধ্যমে, শাসক শ্রেণীর মাধ্যমে এইসব আইডিওলজিগুলিকে মানুষের মধ্যে প্রসারিত করছে। সুকৌশলে মানুষের মধ্যে বিপ্লবী মানসিকতা, ক্লাস স্ট্রাগলের মানসিকতা নষ্ট করে দিচ্ছে। তাই স্টেট কিন্তু শোষণের যন্ত্র হিসাবে কাজ করছে না, স্টেট কিন্তু গণতন্ত্র বিভিন্ন নামে তার অস্তিত্বকে বজায় রাখছে এবং পুঁজিবাদী সরকার, পুঁজির যে আধিপত্য সেইটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং যখন যেটা চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের সঙ্গে সরকারের পরিবর্তন হচ্ছে, কিন্তু আধিপত্য তারা করে যাচ্ছে। শাসক শ্রেণী সুকৌশলে আধিপত্য চাপিয়ে দিচ্ছে। তাই 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 গ্রামসি বলছেন যে শ্রমজীবী মানুষের একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে। ক্যাপিটালিস্টদের যে পলিটিক্যাল কালচার, তারা পলিটিক্যাল সিস্টেমের পক্ষে, বিশ্বাস তৈরি করছে, আবেগ গড়ে তুলছে, ইমোশন গড়ে তুলছে, অ্যাটিটিউড গড়ে তুলছে, মূল্যবোধ গড়ে তুলছে, ভ্যালুস গড়ে তুলছে। তাই শ্রমজীবী মানুষের মধ্যে আজ গড়ে তুলতে হবে। কিন্তু গ্রামসি বলছেন যে পুঁজিপতি শ্রেণী আজকে বিভিন্ন খণ্ড বিখণ্ড, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তৈরি হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, তারা তাদের যে সুকৌশল সেটাকে মানুষের মধ্যে বোঝাইতে হবে মানুষের মধ্যে। বিভিন্ন মতাদর্শ যত শ্রমজীবী মানুষের মধ্যে ওরা প্রবেশ করানোর চেষ্টা করুক, উদ্যোগ নিক, সেখানে শ্রমজীবী মানুষের মধ্যে শ্রমজীবী মানুষকে, কমিউনিস্ট পার্টিকে তুলে দিতে হবে বিপরীত একটা অ্যাটিটিউড, বিপরীত একটা মূল্যবোধ কমিউনিস্ট পার্টির মধ্যে তুলে যেতে হবে। তাই কমিউনিস্ট পার্টিকে, শ্রমজীবী মানুষকে এমন আদর্শ মানতে হবে, যা বুঝতে হবে আজকের স্টেট কিন্তু সুকৌশলে নতুন রূপ ধারণ করছে। অতএব এই স্টেট শ্রেণী শোষণ করবে না, এই স্টেট সরাসরি ভাবে যন্ত্র হিসাবে কাজ করবে না, তারা কিন্তু ইডিওলজিতে আধিপত্য বিস্তার করে শ্রমজীবী মানুষের মধ্যে প্রবেশ করাবে তাদেরই ইডিওলজি, তাদেরই ভাবধারা, তাদেরই মতাদর্শ, তাদেরই পলিটিক্যাল ইডিওলজিটাকে প্রবেশ করবে। তাই তাই শ্রমজীবী মানুষের মধ্যে পলিটিক্যাল কালচার গড়ে তুলতে হবে, নিজস্ব কালচার গড়ে তুলতে হবে, অ্যান্টি বুর্জোয়া, অ্যান্টি বুর্জোয়া ক্লাসের যে ইডিওলজি, তার এগেনস্টে ইডিওলজি গড়ে তুলতে হবে। শ্রমজীবী মানুষকে সচেতন হতে হবে। আজকে ক্যাপিটালিস্টরা খুব সূক্ষ্মভাবে, আমি আগেই বলেছি, আজকের ক্যাপিটালিস্ট কিন্তু অন্যভাবে। তাই গ্রামসির যে বক্তব্য সেটা কিন্তু গুরুত্ব দিতে হবে যে শ্রমজীবী মানুষের মধ্যে আলাদা একটা কালচার গড়ে তুলতে হবে, উপরিতল গড়ে তুলতে হবে। যাই হোক, আমি আরো অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন। রাষ্ট্র একটা আপেক্ষিক স্বাতন্ত্র ভূমিকা পালন করে। যদি আজকে দাঁড়িয়ে বিশ্বায়নের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভাবি যে স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার, শুধু তাহলে ভুল হবে। রাষ্ট্র ভালো কাজ করে তার অস্তিত্বকে, ক্যাপিটালিজম
তার অস্তিত্বকে বজায় রাখছে, মিথ্যা সংস্কৃতি, মিথ্যা কালচার তৈরি করছে, মিথ্যা ভাবে পলিটিক্যাল কালচার তৈরি করছে। তাই এখানে জনচেতনা আরো বেশি বাড়াতে হবে। কিন্তু বিশ্ব রাজনীতিতে আমরা দেখতে পাই যে আজকে ক্যাপিটালিজমকেই মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে। তার কারণ মার্ক্সবাদের ভিত্তিতে যেসব দেশে সমাজতন্ত্র হয়েছিল সেই সব সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরাতন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন কারণে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দেশ টুকরো টুকরো হয়ে গেছে, 15টা রাষ্ট্র তৈরি হয়েছে এবং রাশিয়া আর একটা বড় রাষ্ট্র, সেখানে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেসব নতুন রাষ্ট্র ক্যাপিটালিজম, রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, পূর্ব জার্মানি, এইসব দেশে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়েছে। চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র, প্রকৃতপক্ষে সমাজতান্ত্রিক রাষ্ট্র নয়। ভিয়েতনাম, উত্তর কোরিয়া সবই কিন্তু সমাজে। তাই সমাজতন্ত্রে বিশ্বাসী যারা সব মানুষ তারা হতাশার মধ্যে পড়েছে। কিন্তু হতাশ হওয়ার ব্যাপার নয়। মার্ক্সবাদ একটা গুরুত্বপূর্ণ মতবাদ, এই দৃষ্টিভঙ্গি একটা সাইন্টিফিক একটা মতাদর্শ। এখানে এর বিরুদ্ধে যতই বলা হোক না কেন যে রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তি হিসাবে অর্থনীতিকে তুলে ধরেছেন। রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু রাজনীতির আলাদা অস্তিত্ব নেই একথা মার্ক্স বলেননি। উপরিতলের আলাদা অস্তিত্ব নেই একথা মার্ক্স বলেননি। স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতি, অর্থব্যবস্থা, তার উপর ভিত্তি করে উপরিতল নির্ভর করে স্ট্রাকচারের উপর। কিন্তু উপরিতলের আলাদা অস্তিত্ব নেই একথা তো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে বলা হয়নি। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অন্য রাষ্ট্রবিজ্ঞানীরা যেমন অর্থনীতিটাকে গৌণ মনে করেছেন এবং প্রচলিত শ্রেণী শোষণ, শ্রেণী শাসনকে বজায় রাখবার চেষ্টা করেছে। কিছু সংস্কারমূলক সাংবিধানিক সংস্কার, নতুন নতুন আইন তৈরি করে বিভিন্ন ধরনের বিভিন্ন আদর্শ, বুর্জোয়াদের আদর্শ, সাম্য, মৈত্রী, গণতন্ত্র, এই যে আদর্শগুলো বিশ্বে যারা ক্যাপিটালিস্ট তারাই কিন্তু এই আদর্শগুলি তুলে ধরেছে। তাই শ্রমজীবী মানুষকে বুঝতে হবে, তাদের মানসিক পরিবর্তন আনতে হবে। যে ওই ইডিওলজি আমাদের ইডিওলজি না, ওই ইডিওলজি প্রলেটারিয়েট শ্রেণীর ইডিওলজি না, ওই ইডিওলজি হচ্ছে ক্যাপিটালিজমের পক্ষে ইডিওলজি। তাই শ্রমজীবী মানুষদের মধ্যে ঐক্যবদ্ধ নিজস্ব সংস্কৃতি, স্বতন্ত্র সংস্কৃতি বজায় রাখতে হবে। আপেক্ষিক স্বাতন্ত্র যে তত্ত্ব, অর্থাৎ স্টেট আলাদা করে ভূমিকা নিচ্ছে, কিন্তু স্টেট আসলে ক্যাপিটালিস্ট ক্লাসের জন্যই সবকিছু করছে। এখানে শ্রমজীবী মানুষের মধ্যে এই রাজনৈতিক মূল্যবোধ, এই বিশ্বাস, এই অনুভূতি, আবেগ, এই দৃষ্টিভঙ্গি শ্রমজীবী মানুষের মধ্যে। আজকের ক্যাপিটালিস্টরা অনেক খণ্ডে বিভক্ত, বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি, তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে। পুঁজিবাদের বিকাশের অর্থ হচ্ছে সাম্রাজ্যবাদ সৃষ্টি। বর্তমানে পুঁজিবাদের বিকাশের অর্থ, ধনতন্ত্রের বিকাশের অর্থ হচ্ছে নয় সাম্রাজ্যবাদ সৃষ্টি। পুঁজিবাদের বিকাশের অর্থ হলো সবই কি উপনিবেশবাদ নয়, নয়া উপনিবেশবাদের উন্নতি। আর এই নয়া উপনিবেশবাদ আর এই নয়া সাম্রাজ্যবাদ, এর ফলে যুদ্ধ সৃষ্টি হচ্ছে এবং যুদ্ধ হচ্ছে এবং আগামী দিনেও যুদ্ধ হবে। তাতে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো নিজেদের অস্ত্রেই তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এই জায়গায় দাঁড়িয়ে এটা আপনা আপনি হবে না। এই জায়গায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের মধ্যে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। আলাদা সংস্কৃতি, প্রলেটারিয়েট শ্রেণীর একটা নিজস্ব পলিটিক্যাল ইডিওলজি গড়ে উঠবে। সেই ইডিওলজি এতটাই ভালোভাবে গড়তে হবে যাতে মধ্যে ডিভিশন থাকবে না। কিন্তু বুর্জোয়াদের মধ্যে যে ভাবধারা, আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, তাদের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, দ্বন্দ্ব আছে। তার কারণ ক্যাপিটালিস্টরা একচেটে আধিপত্য বিস্তার করতে পারে না। ক্যাপিটালিস্ট শ্রেণীর মধ্যে তাদের আধিপত্যের মধ্যে দ্বন্দ্ব।
তোমরা জানো তো ব্রিটিশ ভারতবর্ষে অনেক উপনিবেশিক শক্তি এসেছিল, আসেনি? পর্তুগিজরা আসেনি, ডেনমার্করা আসেনি, ওলন্দাজরা আসেনি, ফ্রান্স আসেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্যদের ভাগিয়ে দিয়ে নিজে ভারতবর্ষকে দখল করে নিয়ে 190 বছর শাসন করেছে। আজকে ওই সাবেকি উপনিবেশবাদ নাই ঠিকই, আজকে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে দিয়ে আজকে প্রত্যেকটা দেশ সামরিক শক্তি বৃদ্ধির জন্য, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করবার জন্য তারা একটা লড়াই শুরু করে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, থাকবে এবং দ্বন্দ্বের বিকাশ করবে। তাই পাশাপাশি নয়া মার্ক্সবাদীদের বক্তব্য, লুই আলতুসে, গ্রামশি এবং আরো অনেক রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে। আমি রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের তত্ত্বে আমি আলাদা ভিডিও আছে আর করব, সেখানে ভালো করে দেখবে। এই বলে আজকের ভিডিও আলোচনা হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। তোমাদের বিএ মেজর কোর্সে আছে, এখানে উপর ক্লাসে সব ইউপিএসসি সিলেবাসে এগুলো আছে। এই বলে ভিডিও ভালো করে দেখবে, আমার পাশে থাকবে বলে আমি আলোচনা শেষ করব।